যেমন ইয়ে পিডিএফ টা ওপেন করলে স্যার ফিজিক্সের ২ টা দিছে। মানে সবগুলো ২ টা করে দিছে। তাহলে কোনটাকে আমি কি করব? এটা কি এটা ফিজিক্সে যেমন এটা ফিজিক্সে এটা প্রথম পত্র, এটা দ্বিতীয় পত্র, দুইটা দিচ্ছে ঠিকই তো আছে। এটা হচ্ছে প্রথম পত্র, এটা হচ্ছে দ্বিতীয় পত্র। তো কোশ্চেন কি হয়ে লাগবে, এটা হচ্ছে নর্মাল ইসের মতন না, মানে কি বলে, আমি এসএসসির গুলো আমি সলভ করছি, মানে এসএসসি দেখাইছে আমাকে, তো এটা দেখছিলাম। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে নর্মাল ওই সৃজনশীলের মতো না, ক খ গ ঘ ওরকম টাইপের না, যে তোমার প্রথমটাতে 4 মার্ক মানে লাস্টটাতে 4 মার্ক থাকতে হবে, প্রথমটা থেকে 1 মার্ক, সেকেন্ডটায় 2 মার্ক, এরকম না অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে নিজস্ব নাম্বার সিস্টেম দেওয়া থাকে। যেমন এইখানে তোমার প্রথম কোশ্চেন যদি খেয়াল করো, প্রথম কোশ্চেনটা যদি খেয়াল করো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3 মার্ক, টোটাল মিলায় 3 মার্ক। ঠিক আছে, আহ ধরো ধরো 3 মার্ক নাকি হচ্ছে 4 মার্ক, এই কনফিউজিং অ্যাকচুয়ালি এটা যদিও। এইখানে টোটাল বলছে 16, তার মানে এইখানে হচ্ছে 3, এটা হচ্ছে কত, 2, আচ্ছা 6টা কোশ্চেন নাকি, 6টা কোশ্চেন, হ্যাঁ 3 মার্ক। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনের মার্কিং হচ্ছে 3, সেকেন্ড কোশ্চেনের মার্কিং হচ্ছে 2, থার্ড কোশ্চেনের মার্কিং হচ্ছে 3। এটা এরকম না যে তোমার হচ্ছে প্রথম কোশ্চেনে এইটুকু অংশ করলে 1 পাবা, এটা করলে আবার আরো 2 পাবা, এটা করলে আরো 3 পাবা, মানে 6 না। কথা বুঝছো? এই জিনিসটাকে বুঝছো আসলে, যে এখানে কোশ্চেন গুলোর মিনিং কি? হ্যালো, জি স্যার। এইটুকু করলে 1 পাবা, আর এইটুকু করলে 2 না, এইটুকু করলে প্রথমটুকু সহ এইটুকু করলে 2 পাবা, আবার প্রথম দুইটা অংশ সহ থার্ডটা করলে তুমি 3 পাবা, মানে টোটাল মিলায় 3 পাবা। কথা বুঝছো? এখন যেই স্টাইলে তোমাকে নাম্বার গুলো দিছে, তোমার ঠিক ওই স্টাইলে অ্যান্সার গুলো করতে হবে। লাইক তুমি যদি চিন্তা করো এখানে কি লেখছে, শুধু উপস্থাপন অথবা শুধু সূত্র উপস্থাপন, তাহলে তোমার আগে সূত্র অবশ্যই লিখতে হবে। প্রথম কোশ্চেনের জন্য প্রথম যেই কোশ্চেন এখানে দিছে তোমাকে, যে ক নাম্বারে, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। তার মানে তুমি ওই যে পি কিউ রেখার সমান্তরাল একক ভেক্টর রেখার যে সূত্র, ওই সূত্র, অথবা মানে এখানে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো তোমার লিখতে হবে। দেন হচ্ছে কি, প্রয়োজনীয় তথ্য সহ শুধু অবস্থান ভেক্টর নির্ণয়, অথবা দ্যাট ইজ হচ্ছে তুমি সূত্র, সূত্র তো লিখছো, এখন সূত্র দিয়ে তুমি হচ্ছে এই অবস্থান ভেক্টরটা, অথবা তুমি পি কিউ রেখার মানে পি কিউ যে ভেক্টরটা বের করতে বলছো ওইটা বের করতেছো, দুইটা যে কোনো একটা করতে হবে। 3 নম্বরে গিয়ে তোমার হচ্ছে পুরা কাজটা করতে হবে, একক ভেক্টর সহ পুরো যে কোশ্চেনে করছে পুরা কাজটা করতে হবে, তাইলে তুমি 3 পাবা। বুঝছো কথা? জি। খ নাম্বারে যেমন কি বলছে, পি ও কিউ ভেক্টরের একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এখানে তোমার যে স্টাইলে তোমার নির্দেশনা দিছে, হিন্ট দিছে, যে শুধু ধারণা উপস্থাপন, মানে হচ্ছে তুমি কিভাবে নির্ণয় করতে পারো, হ্যাঁ কিভাবে নির্ণয় করতে পারো, ওইটা একটা তুমি যে রাফ আইডিয়া যদি দাও ওইটাতে তোমার 1 মার্ক দিবে। তার মানে এটা তোমার দিতে হবে, রাফ আইডিয়াটা ফার্স্ট দিতে হবে যে কিভাবে নির্ণয় করবা। 2তে কি করতে হবে, প্রয়োজনীয় তথ্য সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন, তার মানে হচ্ছে তোমার ফাইনালি রেজাল্টটা দিতে হবে, যে রাফ আইডিয়া দিছো। সেটা কি স্যার? স্যার সেটা কি স্যার? ওকে।
আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, এই রাইট সাইডে যে চার্টে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই স্টাইলে তোমার অ্যান্সার করতে হবে। শুরুটা করতে ওইভাবে, শেষ করতে ওইভাবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য সেমই। আগে এই স্টাইলে অ্যান্সার করা শুরু করো, তারপরে দেখবো যে কোন কোন জায়গায় তুমি বাদতেছো, কোন কোন। স্যার একটু ফার্স্ট পেজটা ওপেন করবেন। ফার্স্ট পেজ তো হচ্ছে এটা, এই যে এটা ফার্স্ট হ্যাঁ, পেজ। তো এইখানে এই যে অ্যাসাইনমেন্ট সংখ্যা 10 10 10 10 30টা, 3 সাবজেক্টে 10টা করে। এখানে স্যার ম্যাথ নাই কেন? ম্যাথ, আছে তো, বায়োলজি। আছে তো। এখন আমি কি দুইটা অ্যান্সার করব? এটা আমি যতদূর শুনছি এটা হচ্ছে তোমার জাস্ট অপশনাল সাবজেক্টটা তুমি করবা। অপশনালটা বাদ দিয়ে করব নাকি ফোর্থ সাবজেক্টটা? আহ এটা অ্যাকচুয়ালি আমি পারফেক্টলি শিওর না এটা, এটা অপশনালটা বাদ যাবে নাকি অপশনালটা থাকবে শিওর না। মেবি তোমাদের যে জন্য, সব মেবি তোমাদের জন্য দুইটাই থাকতে পারে, অথবা যে কোনো একটা। অ্যাকচুয়ালি শিওরলি বলা যাচ্ছে না কেন। হ্যাঁ বলো। সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্ট নম্বর ও সংখ্যা প্রথম দ্বিতীয় এগুলা স্যার কি? ফিজিক্সের উপর তোমাকে প্রথম উইকে একটা দিবে, সেকেন্ড উইকে প্রথম দুইটা দিবে, দিকে একটা? এরকম কিছু, এরকম কিছু সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট নম্বর ও সংখ্যা। তাহলে আবার এখানে লেখা আছে মোট 2 সব 2। কোথায়? ও আচ্ছা, এই হিসাবে দেখো তাহলে তুমি প্রথম উইকে তুমি একটা পাচ্ছ, তাই ফিজিক্সে একটা। আর এখানে যদি কেমিস্ট্রি চিন্তা করো, কেমিস্ট্রি একটা, তাহলে মোট কয়টা? দুইটা পেলে না প্রথম উইকে? এখানে 3 হওয়ার কথা, পয়েন্টটা ওখানেও 2, সবই 2। আহ হ্যাঁ, কথা ঠিক আছে। আচ্ছা বাদ দাও এখানে এটা। একদম নিচে আবার লেখা 3টে আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। তার মানে ফোর্থ সাবজেক্ট করতে হবে না? ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। ও আচ্ছা, তোমার ঐচ্ছিক বিষয় কোনটা? ঐচ্ছিক বিষয় মানে মানে? হচ্ছে ও অপশনাল। ফোর্থ সাবজেক্ট হ্যাঁ, বায়োলজি। তার মানে হচ্ছে তোমার বায়োলজির জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না, বাট পড়ালেখা ছেড়ে দিও না। ওটা পরীক্ষা দেওয়া লাগবে? হ্যাঁ, হইতে পারে। বা লিস্ট তুমি যদি ইসের অ্যাডমিশনের মানে অ্যাডমিশন টাইমে যাও, তুমি পরীক্ষা দিতে হতে পারে, দিতে হতে পারে কিন্তু দিতে হবে যদি তুমি ধরো মেডিকেলে পরীক্ষা দিবা, তখন তোমাকে বায়োলজি পরীক্ষা দিতে হবে মেডিকেলে না। স্যার স্যার মেডিকেলে তো স্যার তুমি এত এত চিন্তা না করে তোমার ছোট্ট একটা সিলেবাস, তুমি বায়োলজি পড়ালেখা একেবারে ছেড়ে দিও না, মোট কথা হচ্ছে এইটা। বুঝছো কথা? জি স্যার। বায়োলজি পড়ালেখা ছেড়ে দিও না, এটাই হচ্ছে কথা। এত এত চিন্তা করার দরকার নেই। যাই হোক, তো তুমি আগে এই স্টাইলে তোমার অ্যাসাইনমেন্ট লেখা শুরু করো অ্যাক্সেসটাকে। কোন স্টাইলে? এই যে এখানে কি বললাম যে রাইট সাইডে যে চার্টটা দেওয়া আছে, এই একটা বড় চার্ট দেওয়া আছে, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট লেখার স্টাইল হবে। ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছে, তুমি এতটুকু লিখলে 1 পাবা, এতটুকু মানে প্রথমটুকু সহ এতটুকু লিখলে হচ্ছে 2 পাবা, প্রথম দুইটা সহ থার্ড টুকু পূরণ করে তুমি 3 পাবা। বুঝছো কথা? এটা তোমাকে বলে দিচ্ছে তারা। তো তুমি এই স্টাইলে, যে স্টাইলে বলছো ওই স্টাইলে লেখা শুরু করো আগে, দেন দেখবো কোথায় বাঁচতেছো নাকি হচ্ছে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, পরে দেখবো। আগে লেখা শুরু করো, অ্যাসাইনমেন্ট লেখার টাইম পাবাই, টেনশন নেই। এটা কি জমা বোর্ডে দিব না স্কুলে? কলেজে দিবা, কলেজে কিন্তু স্যার মূল্যায়ন করবে তো এটা। কলেজ থেকে তো স্যার টাকা নিয়ে ওরা করে দিবে। আহ এটা যতদূর শুনছি যে বোর্ড থেকে এক ধরনেরই আসবে, যে এক ধরনের কমিটি আসবে, যদি দেখে যে এখানে যদি পায় যে তুমি হচ্ছে কি বলে কলেজে ফেয়ার ইভালুয়েশন হয় নাই, সঠিকভাবে মূল্যায়ন হয় নাই, তাহলে হয়তো বোর্ডে তখন এই খাতাগুলা ট্রান্সফার হয়ে যেতে পারে। এরকম একটা শুনছি আমি, যে বোর্ড থেকে কিছু সময় পর পর নাকি হচ্ছে চেক করতে আসবে এটা। তো নিজের কলেজ হইলে তুমি হচ্ছে সবাই ফুল মার্ক দিয়ে দিবে, এটা পসিবল হয়তো হবে না। স্যার ফিজিক্সের 2টা কোয়েশ্চেন দিছে না? দুইটা ব্যাপারে, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। হ্যাঁ, লেখাই তো নাই ফার্স্ট। লেখা আছে, কোথায় দেখো, অবশ্যই আছে। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট প্রথম পত্র। দিছে আমাকে কয়েকটা কোয়েশ্চেন দিছে, মানে 5-6টা। হুম। এখন এখানে বলছে ক খ গ তে কেমনে কেমনে অ্যান্সার লিখবো। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে 3 পারদর্শিতার মাত্রা নম্বর 3 দিয়ে কোথায়? লেখা প্রয়োজনীয়। যেটা এটা এটা হ্যাঁ, এটা মানে হচ্ছে প্রথম দুইটা কাজ করার পরে
লাস্টে এই কাজ করলে টোটাল তুমি 3 পাবা, নট লাইক 1 2 3 6 পাবা না। বুঝছো কথা? বুঝছি। তুমি ধরো অ্যান্সার করা শুরু করছো, শুরু করি তুমি প্রথমটুকু অ্যান্সার করি, তুমি আর আর লেখো নাই, তাহলে তোমাকে শুধু 1 দিবে। মানে ক নম্বরে আগে ভেক্টর জাস্ট কাকে বলে এটা লিখতে হবে? জাস্ট এটা সূত্র লেখলা যেটা তারা বলছে এখানে, যে সূত্র উপস্থাপন করছো, তাহলে তোমাকে শুধু 1 দিবে, এরপর আর কিছু লেখা নেই, তোমাকে শুধু 1 দিবে। বাট তুমি সূত্র লেখার পরে আবার এই যে ক্ষয় যে এই কথাটা বলছে, তুমি যে কোনো একটা অ্যান্সার বের করছো, যে তুমি পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছো অথবা পি কিউ যে সমান্তরাল ভেক্টরটা সেটা বের করলা, তাইলে তোমাকে টোটাল 2 দিবে, নট তোমার 1 আর 2 3 দিবে না, কিন্তু টোটাল ও 2 আচ্ছা, দিবে। মানে এখানে এখানে যে দুইটা কোয়েশ্চেন করছে যে অবস্থান ভেক্টর নির্ণয় করো আর একক ভেক্টর নির্ণয় করো, দুইটা করলে আমাকে ওই লাস্টে 2 3 পাবো। আর হ্যাঁ যদি সংজ্ঞা লিখি তাহলে মোট 3 পেয়ে যাবো। হ্যাঁ, মানে প্রথম থেকে শুরু করে শেষ কাজ যদি করো, পুরোটা করো, হুম, তাইলে 3 পাবা। প্রথম কাজটুকু করলে 1 পাবা, দ্বিতীয় এটা বুঝতে কাজটুকু করলে পারছি। এটা মানে, আচ্ছা তুমি একটা জিনিস ভুল হুম, বুঝতেছো, কিন্তু সংজ্ঞা লেখো নাই, কিন্তু তুমি এই দুইটা বের করছো, তাই বলে তুমি 2 পাবা না কিন্তু। 3 পাবো? না, 3 পাবা না অ্যাকচুয়ালি, মানে তোমার এই 2 পাবো সংজ্ঞার না? জন্য, সংজ্ঞার জন্য 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 পাবা অ্যাকচুয়ালি, সংজ্ঞা আচ্ছা, যেটা 2 লেখো না এটার জন্য 1 নাম্বার কাটা যাবে। বুঝছো কথা? এখানে 6 পাবা না, কিন্তু টোটাল 6 না, টোটাল তুমি 3 পাবা যদি সব কাজ করো। ভেক্টর দ্বয় ত্রিভুজ লোকেশন নির্দেশ করলে ক্ষেত্রফল। বুঝছো কথা কেমনে? তোমার এটা হচ্ছে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে তোমার এভাবে লিখতে হবে, তারা এই স্টাইল বলে দিছে। খ নম্বরে আবার বললো শুধু ধারণা উপস্থাপন, মানে আমি এটা কি উপস্থাপন করবো? কোন জায়গায় কোনটার কথা বলতেছো? একের খ। শুধু কোথায়? একের কথা কোথায় লেখছে? একের খ, একের 2। আমি তো এখানে প্রয়োজনীয় তথ্য সহ শুধু অবস্থান ভেক্টর নির্ণয় করো অথবা তথ্য সহ শুধু একক ভেক্টর নির্ণয় করো, ধারণা উপস্থাপন করার কথা লিখছে। ও আচ্ছা, কোথায় প্রয়োজনীয় তথ্য? ও আচ্ছা আচ্ছা, এটা শুধু ধারণা উপস্থাপন করো। হ্যাঁ, শুধু ধারণা উপস্থাপন করবো, মানে হচ্ছে এই যে খ নাম্বার কোশ্চেনে তোমাকে যেটা বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তো তুমি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারো? তো একটা ফর্মুলা হয়তো জানো। বুঝিনি, কি বললা? ফর্মুলা কোনটাতে কি বলে, ওটার ভ্যালু কি, হ্যাঁ হ্যাঁ, সাইডের মানে জন্য সাইড কিভাবে কত। কিভাবে এটা এটা কেন এরকম হচ্ছে, জাস্ট তুমি রাফলি যে ধারণা দিবা তার জন্য 1 পাবো। বুঝছো? হয়তো সংজ্ঞা, এটা সংজ্ঞাও হতে পারে, এক ধরনের সংজ্ঞাও ধারণা বলতে পারো। এটা করতে তো মনে হয় বেশি সময় লাগবে না। না, বেশি সময় লাগে না, তুমি করলে একদিনই শেষ হয়ে যাবে, না করলে তোমার 1 সপ্তাহ হবে না। বুঝছো কথা? ওটাই আর কি, মানে এই স্টাইল আগে লেখা শুরু করো, তারপর। আচ্ছা, গয়ের পরে যে চিত্র দিছে, হ্যাঁ এটা পরের 3টা কোয়েশ্চেনের জন্য না? অবশ্যই, পরের 3টা কোশ্চেনের জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও এ ও জি, এটা হচ্ছে এইচ লেখছে। এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। না 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 না, পরের 3টা না, এখানে দেখো প্রথম 3টার জন্য একটি ত্রিমাত্রিক এখানে প্রসঙ্গ নতুন চিন্তা করো। একটা উদ্দীপক দেওয়া আছে। এই এটা কি পি পি বিন্দু না, নাকি এটা কি এফ? এখানে কোনো পি বিন্দু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দু অবস্থান, ওকে। এইটা তো পারফেক্টলি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গ নাম্বারের জন্য মনে হয়। ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে একটি ভেক্টর এত চিত্র 1-এর ন্যায় একটি ঘন সামুদ্রিক সামুদ্রিক 3টি বাহু নির্দেশ করলে সামুদ্রিকটির আয়তন, এটা গ নাম্বারের জন্য। এটা এখানে কাইন্ড গ নাম্বারে লিখে দিয়েছে তো, চিত্র 1-এর ন্যায়, চিত্র 1 হচ্ছে এই যে এইটা, গ নাম্বারের জন্য ফিগারটা দিছে। আচ্ছা, চিত্র 1-এর মতন তোমার তাহলে করে পিকিউআর নিয়ে তোমার হচ্ছে একটা সামুদ্রিক, মানে ই বানাইতে বলছে, ঘন ঘন ঘনবস্তু বানাইতে বলছে।
ঘ নাম্বারে তো কোনো চিত্র বা কোনো কিছু নাই, এই কোয়েশ্চেনের মধ্যে উদ্দীপক, এটা থেকে অ্যান্সার করতে হবে। কাইন্ড অফ ঘ নাম্বারটা অ্যাকচুয়ালি গ নাম্বারের সাথে লিঙ্ক আপ থাকবে। আর ঘ নাম্বার তো মানে নদী নৌকার কথা বলছে, এটা চিত্রর সাথে ওরকম ভাবে রিলেটেড না, বাট গ এর ভ্যালুর সাথে হয়তো রিলেটেড থাকতে পারে। খ গ এই ভ্যালুর সাথে হয়তো রিলেটেড থাকতে পারে, কারণ এই যে পি কিউ এর মান বলছে না, পি কিউ আবার আর এর মান বলছে, তাহলে হয়তো খ গ থেকে তুমি পি কিউ এর যদি মান পাও সেটার সাথে হয়তো রিলেটেড থাকতে পারে। বুঝছো? এই তো নিজে নিজে ট্রাই করো আগে কোন জায়গায় আটকাবা, তারপর আমি দেখবো না। কিন্তু শুরুতেই একেবারে ইউটিউব বা ফেসবুক থেকে যদি কোনো অ্যান্সার পাও একেবারে দিয়ে দিও না, একটু পড়ালেখা করে দিও, কারণ হচ্ছে সবসময় ঠিকঠাক আনসার পাওয়া যায় না। আর যত দুজনেই তোমাদের অনলাইন ক্লাসে ওইগুলো করানোর কথা, মানে এই কলেজ যখন ক্লাস নিবে এগুলা তারা করাবে। বুঝছো কথা? ওকে, তো আগে হচ্ছে নিজে ট্রাই করো, যে জায়গায় বাদ দাও আমি ওই জায়গায় হেল্প করবো। আগে নিজে একবার লেখা শুরু করো, ঠিক আছে? ওকে, আজকে স্যার এগুলো আসলে না পড়ে পারবো না, মানে হ্যাঁ, বুঝতে হবে। না পড়তে পারবে না, এই জন্য তো বললাম যে পড়তে হবে। ভেক্টর পড়ো, ভেক্টর হালকা পাতলা পড়া শুরু করো, তারপরে বুঝে তাহলে গেছে? স্যার এটা আপনি আজকে অন্য কিছু করেন, এটা আমি সলিউশন করে আপনাকে ছবি দিব, হ্যাঁ, ফাইনালি আমি তো আজকে সলভ করাবো না এটা। আমি কি বললাম তোমাকে যে তুমি নিজে আগে শুরু করো লেখা, তারপরে যে যে জায়গায় আটকাবা আমি সেই জায়গায় তোমাকে হেল্প করবো। সেটা কি A4 এ দিব? হ্যাঁ, A4 এ ফোরে এ ফোরে কি? এ ফোরে এ ফোরে এটা সলভ করবা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে দেখবো, গ্যাসের যে চ্যাপ্টারটা বলছিলাম ওইটা দিয়ে শুরু করি আমরা। বই খাতা আনছো? জি স্যার। আচ্ছা আমাকে বলো, আদর্শ গ্যাস কেন বলি? মানে গ্যাস তো গ্যাস বুঝলাম, তাহলে আদর্শ গ্যাস আলাদা করে কেন বলি? হলো চ্যাপ্টারটার নাম যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব দিছে, এখানে আদর্শ গ্যাস কেন বলতেছে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাস্তব গ্যাস, আর সেকেন্ডটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস। তো বাস্তব গ্যাস কোনগুলা? আমাদের বায়ুমণ্ডলে যেগুলো থাকে সবগুলোই হচ্ছে আদর্শ, মানে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস না, অক্সিজেন, নাইট্রোজেন এই সবগুলা কি বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাস কাকে বলবো আমরা? বাস্তব গ্যাস অনেক জিনিসপাতি আহ মেনে চলে না, অনেক আইডিয়াল কেস থাকে যেগুলো মেনে চলে না, বাট আদর্শ গ্যাস কিছু আইডিয়াল কন্ডিশন মেনে চলে। কি আইডিয়াল কন্ডিশন? এরা হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে আচ্ছা স্যার, আমার তো এইরকম কোন মানে কি। কি লিমিটেশন নাই যে আমার এতদিনের মধ্যেই জমা দিতে হবে, স্কুল যেদিন জমা নেয় সেদিন। হ্যাঁ, এত এত টেনশন করার কিছু নেই, সলভ করতে থাকো আর কি, এত টেনশন করার কিছু নেই। স্কুল থেকে একটা ডেডলাইন বলে দিবে, তুমি ডেডলাইনের মধ্যে দিলেই হবে। বুঝছো? এখানে ফেরত আসো, যেটা পড়তেছি এখন ওটার মধ্যে মনোযোগ দাও। যেটা বলতেছিলাম বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। তো বাস্তব গ্যাস আমাদের বায়ুমণ্ডলে যা থাকে ওই সবগুলো কি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কি? বাস্তব গ্যাসের অনেকগুলা
জিনিস থাকে যেটা অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস মেনে চলে না। বাট আদর্শ গ্যাস কতগুলা স্পেশাল জিনিস মেনে চলে বা স্পেশাল ল বা সূত্র মেনে চলে। সেগুলো কি? আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চার্লসের সূত্র মেনে চলে। বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। এবং হচ্ছে তোমার গ্যাসের যে গতিতত্ত্ব, এটাও মেনে চলে। এখন এই জিনিসগুলা কি? বয়েলের সূত্র কি ছিল, চার্লসের সূত্র কি ছিল, গ্যাসের গতিতত্ত্ব কি ছিল, এইগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মেন পার্থক্য কি? বাস্তব গ্যাস অবশ্যই এই জিনিসগুলো হয়তো মেনে চলে বা মেনে চলে না। বাট আদর্শ গ্যাস হতে হলে তোমার অবশ্যই বয়েলের সূত্র মানতে হবে, চার্লসের সূত্র মানতে হবে, এবং গ্যাসের গতিতত্ত্ব, এই জিনিসগুলো তোমার অবশ্যই মানতে হবে। কথা বোঝা গেছে? শুনতে পাচ্ছ? জি স্যার। এখন কথা হচ্ছে বয়েলের সূত্র কি ছিল। বয়েলের সূত্র যে মানে, বয়েলের সূত্র কি ছিল? আগে তো পড়াইছি, বলো বয়েলের সূত্র কি ছিল? এরকম কিছু ছিল না যে তোমার পি ভ্যারিজেস 1/b কোন কন্ডিশনে? যখন তাপমাত্রা আর মোল সংখ্যা কনস্ট্যান্ট। এটা মানে কি? কোন একটা পাত্রে মনে করো তুমি হচ্ছে কিছু পরিমাণ গ্যাস নিছো, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিছো, পাত্রটা সিল পাত্র, একেবারে আটকানো পাত্র, এটাতে তুমি কিছু পরিমাণ গ্যাস নিছো। এখন এই পাত্রটা যেই জায়গায় আছে, তুমি সেই জায়গাটার কন্ডিশন এরকম করছো যে ওই জায়গাটার তাপমাত্রা কখনো চেঞ্জ হবে না। মানে ইনিশিয়ালি মনে করো 25 ডিগ্রি সেলসিয়াসে আছে একটা রুমের ভেতরে এই পাত্রটা। এখন এই পাত্রের ভেতরে যা খুশি হোক না কেন, পুরো সিস্টেমটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম বেশি কখনো হবে না। বোঝা গেছে? এবং তোমার সেই পাত্রের ভেতরে তুমি নতুন করে কোনো গ্যাস ঢুকাবা না, অথবা এই পাত্রটা খুলে তুমি কোনো গ্যাস বেরও করবা। দ্যাট ইজ, তুমি এই সিস্টেমটা, সিস্টেম মানে কি? পাত্র সহ পাত্রের ভেতরে যে গ্যাসের কণা আছে, পুরোটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটার তাপমাত্রা আর এই সিস্টেমটার যে ভর, ভর মানে হচ্ছে গ্যাসের ভর, এই দুটো তুমি কনস্ট্যান্ট রাখতেছো। এই কন্ডিশনে তুমি যদি গ্যাসের আয়তন কমায় দাও, তাহলে তার চাপ বেড়ে যাবে। আয়তন কমাবো কিভাবে? তুমি মনে করো এই পাত্রটার উপরের যেই অংশটা, উপরে যে দেয়ালটা, এটার গায়ে একটা পিস্টন লাগানো আছে। পিস্টন কাইন্ড অফ কি? ইনজেকশনের সিরিঞ্জ দেখছো না? দেখছো? ইনজেকশনের সিরিঞ্জ যেই অংশটা ধরে পুশ করা হয়, ওইটাকে তুমি একটা পিস্টন চিন্তা করতে পারো। তো মনে করো এই পাত্রের যে উপরের যে অংশটা, এটার সাথে একটা পিস্টন লাগানো আছে। পিস্টনটা তুমি উপরে নিচে মুভ করাইতে পারো, উপরে নিচে মুভ করাইতে পারো। মুভ করে কি? এই পাত্রের আয়তনটা তুমি ছোট মানে ছোট বড় করতে পারো। এটা সেরকম। তুমি ধরো মনে করো পিস্টনটাকে নিচের দিকে মুভ করাইছো, তাহলে কি হবে? যে পাত্রটা এখন নিচে চলে আসবে। বুঝা যাচ্ছে? উপরে ঢাকনাটা এই রেড লাইনে চলে আসছে। তো রেড লাইনে যদি চলে আসে, তাহলে এখন বলো এই গ্যাসের কণাগুলো আলটিমেটলি কি সব চাপাচাপি করে এখন নিচের অংশটুকুতে চলে আসবে না? কারণ উপরে তো আর সে আর গ্যাসের কণা থাকতে পারতেছে না, কারণ দেয়ালটা নিচে চলে আসছে। এর মানে কি? তুমি গ্যাসের আয়তন কমাই দিছো না? গ্যাসের আয়তন কমাই দিলে কি হবে? গ্যাসের চাপটা বেড়ে যাবে। আবার ধরো তুমি কি করলা যে কিছুক্ষণ পরে এই উপরে পাত্রটা একটু উপরের দিকে উঠাই দিছো, আগে যে জায়গায় ছিল তার চেয়ে একটু উপরের দিকে উঠাই দিছো, উঠাই দিয়ে এখানে নিয়ে আসছো। ঠিক আছে? এই গ্রিন এই ব্লু পজিশনে নিয়ে আসছো। তাহলে দেখো তো আগে যেই পজিশনটাতে ছিল, এই যে এই জায়গায়, এই জায়গায় থাকা অবস্থায় পাত্রে যে আয়তন ছিল, এখন উপরে যদি উঠে যায়, পাত্রের আয়তনটা কি একটু বেড়ে যাবে না? হ্যাঁ, তো বেড়ে গেলে কি হবে? গ্যাসের কণাগুলোকে এখন কি এই পুরা ব্লু লাইন এই পর্যন্ত এই জায়গায় কিন্তু আসতে পারবে, রাইট? দ্যাট ইজ, গ্যাসের কণাগুলো এখন কি আরো বেশি জায়গা পাবে মুভ করার জন্য। ঠিক আছে? এর ফলে কি হবে?
যে পাত্রের আয়তন যেহেতু বেড়ে গেছে, চাপটা কমে যাবে। দ্যাট ইজ বয়েলের সূত্র ছিল, যদি তুমি কোন একটা সিস্টেমের তাপমাত্রা আর মোল সংখ্যা, এই হচ্ছে মোল সংখ্যা, এই দুটা কনস্ট্যান্ট রাখতে পারো, তাহলে তুমি পাত্রের আয়তন যদি কমায় দাও তার চাপ বেড়ে যাবে, আর আয়তন যদি বাড়ায় দাও, সরি, পাত্রের আয়তন যদি কমায় দাও চাপ হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, চাপ বেড়ে যাবে, আর পাত্রের আয়তন যদি বাড়ায় দাও চাপ হচ্ছে কমে যাবে। দ্যাট ইজ একে অপরের ব্যস্তানুপাতে চেঞ্জ হবে। বুঝা গেছে? এইটা ছিল বয়েলের সূত্র। এখন তুমি চাইলে এখানে কিছু সমানুপাতিক চিহ্ন উঠায় কনস্ট্যান্ট আনতে পারো কে। তার মানে আমি এরকম লিখতে পারি পি সমান কে ইন্টু 1/v। তারপরে কি লেখা যায়? পিভি ইকুয়াল টু কে, তাই না? এখন তুমি মনে করো যে পাত্রের আয়তন তুমি এরকম ভাবে এই পিস্টনটাকে চেঞ্জ করছো, উপরে নিচে বা যে কোনো এক জায়গায় উঠানামা করছো, যে আয়তনটা v1 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে চাপটাও এরকম ভাবে চেঞ্জ হবে যে পি আর ভি এই দুটোর গুণফল যাতে সেম থাকে। খেয়াল করো, মনে করো ইনিশিয়ালি পাত্রের আয়তন ছিল 20 মিটার কিউব। হ্যাঁ, এই অবস্থায় পাত্রে যে চাপ ছিল মনে করো সেটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। এখন পিভি কত হবে বলো তো? 2 ইন্টু 20 না? ঠিক আছে, এটা হবে আমার পিভি। এখন তুমি যদি আয়তন কমায় দাও তাহলে কি হবে? চাপটা বেড়ে যাবে। মনে করো আয়তন তুমি কমায় দিছো, কমায় কত করছো? 10। আয়তন তুমি কমাই দিলে বললা 10 মিটার কিউব। তাহলে আয়তন কমাইলে কি বয়েলের সূত্র অনুসারে চাপ বাড়বে। এরকম ভাবে চাপ বাড়বে, তুমি যতটুকু আয়তন কমাইছো অতটুকুর ইফেক্ট যাতে ঠিক হয়ে যায়। আয়তন তুমি কমাইছো অর্ধেক, তাহলে চাপ বেড়ে যাবে দ্বিগুণ। দ্যাট ইজ হচ্ছে কি, চাপ এখন 4 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এখন তুমি যদি পিভি বের করো সেটা কত হবে? 4 ইন্টু 10। দেখো তো, আলটিমেটলি আগে চাপ আর আয়তনের যে গুণফলটা ছিল আর পরে চাপ আর আয়তনের যে গুণফলটা, এই দুটো কি সেমই হবে না? তার মানে এটার মানে কি, তুমি কোন একটা সিচুয়েশনে যে কোনো একটা অবস্থায় তুমি যদি চাপ চেঞ্জ করো বা আয়তন চেঞ্জ করো, অপরটা মানে কি, যদি চাপ চেঞ্জ করো তাহলে আয়তন, আবার যদি আয়তন চেঞ্জ করো অপরটা কি হবে? তোমার চাপ। কোন একটা সিচুয়েশনে তুমি যদি যে কোনো একটা জিনিস চেঞ্জ করো, হয়তো আয়তন চেঞ্জ করছো, তাহলে চাপ এরকম ভাবে চেঞ্জ হবে যাতে এই দুটোর গুণফল আগে যা ছিল পরেও সেই হয়। আগে দেখো তুমি যদি গুণফল কে চিন্তা করো, পরেও কি গুণফলটা কে হবে, রাইট? এখন ধরো তুমি অন্য একটা সময় তুমি চাপ চেঞ্জ করলা P2, তাহলে আয়তন এরকম ভাবে V2 হবে যাতে চাপ আর আয়তনের গুণফল আগে যা ছিল সেটাই হয়ে যায়, তার মানে কে এর সমান হয়ে যায়। এরকম যদি হয় আমরা কি লিখতে পারবো? যে এই সবগুলো জিনিসের রেশিও সমান, তাই না? তার মানে আমরা এরকম একটা রিলেশন বা এরকম একটা ফাইনাল অ্যাপ্লিকেশন পেতে পারবো যে যে কোনো একটা সিচুয়েশনে চাপ আর আয়তনের গুণফল হবে অন্য একটা সিচুয়েশনে চাপ আর আয়তনের গুণফলের সমান। বুঝে গেছে? মানে এইটা ছিল আমাদের বয়েলের ল। এন্ড আদর্শ গ্যাসকে অবশ্যই বয়েলের এই লটা মেনে চলতে হবে যদি তাকে আদর্শ গ্যাস হতে হয়। ঠিক আছে, এইখানে চাপ আর আয়তনটা বেসিক্যালি কি, গ্যাসের চাপ গ্যাসের আয়তন বোঝানো হচ্ছে। তো যদি এই গ্যাসটাকে আদর্শ গ্যাস হতে হয় তাকে অবশ্যই বয়েলের এই লটা মেনে চলতে হবে। বুঝে গেছে? শেষ করো তাড়াতাড়ি, এটা খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি লিখবা।
স্যার অ্যাসাইনমেন্ট কি 16 নাম্বার? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এখানে 16 নাম্বার। তুমি অ্যাসাইনমেন্ট নিয়ে ছাড়ো তো, তুমি যেই কাজটা করতেছো এখন ওটা শেষ করো। এটা লেখা শেষ করো। জি স্যার। ওকে। আচ্ছা, এখন যদি তুমি বয়েলের সূত্রের গ্রাফ যদি চিন্তা করো, হ্যাঁ, গ্রাফটা কিরকম হতে পারে? তুমি যদি মনে করো পি ইকুয়াল টু কে 1/p, এই গ্রাফটা চিন্তা করো। এইভাবেই তো আসছে যে পিভি ইকুয়াল টু কে, এটা তো এইভাবেই আসছে যে তোমার পি ইকুয়াল টু কে ইন্টু 1/p। তুমি যদি চাপ আর আয়তনের গ্রাফ চিন্তা করো, এই গ্রাফটা কিরকম হবে? খেয়াল করো এইখানে, এটা মিনিং কি? পি ইকুয়াল টু কে ইন্টু 1/p, এটা মিনিং কি? যে তুমি যদি আয়তন বাড়ায় দাও, চাপটা কমবে, আর আয়তন যদি কমে দাও, চাপ বাড়বে। এরকম মিনিংই না? হুম? তাহলে এটা যদি হয়, তো খেয়াল করো গ্রাফটার চেহারা কি? এরকম কিছু হওয়া উচিত না যে একেবারে শুরুতে এই জায়গায় যদি চিন্তা করো, এই জায়গায় আয়তন সবচেয়ে কম, তার মানে এই জায়গায় চাপ সবচেয়ে বেশি হওয়া উচিত। ঠিক আছে? আবার সিমিলারলি একেবারে শেষের দিকে এই জায়গায় হচ্ছে আয়তন সবচেয়ে বেশি, তো এই জায়গায় চাপও সবচেয়ে কম হওয়া উচিত, তাই না? চাপ হচ্ছে এই যে এইটুকু হওয়া উচিত। বুঝা গেছে? তার মানে এই পি ভার্সেস ভি, এই গ্রাফটা যদি চিন্তা করো, হচ্ছে এরকম একটা স্ট্রাকচার আসবে। এটাকে কি? এটা হচ্ছে অধিবৃত্তাকার শেপ। অধিবৃত্তাকার শেপের একটা গ্রাফ পাবা। এখন ধরো তুমি হচ্ছে পি ভার্সেস ভি না নিয়ে তুমি হচ্ছে এই নিবা, কি বলে, 1/v ভার্সেস পি, এইটা নিবা। তো এটা নিলে কি হয় দেখো, তোমার ইকুয়েশনটা ছিল এরকম। তো তুমি পি কে মনে করতে পারো ওয়াই, কে কে মনে করতে পারো তুমি এম, আর 1/v এই টোটালটাকে মনে করতে পারো তুমি এক্স। তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়ে গেছে না? বুঝতে পারতেছো? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কি? মূল বিন্দুগামী রেখা ছিল এই যে এরকম। তো এখানেও সেম, যেহেতু এটা তুমি ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনা করতেছো, তো তোমার গ্রাফটাও কি অ্যাকচুয়ালি মূল বিন্দুগামী হবে। এরকম একটা গ্রাফ পাবা। বুঝা গেছে? খেয়াল করে এখানে কিন্তু একেবারে শুরুতে আমি ফুল সলিড লাইন দেই নেই, এই শুরুর দিক থেকে আমি পুরোটা কিন্তু সলিড লাইন দেই নেই, ডটেড লাইন দিছি। বলতে পারো কেন? হুম? বুঝি নাই। জোরে বলো, তোমার মাইকের আওয়াজ এত কম আসে কেন? বললাম কেন? এটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আবার। এটা একটু পরে দেখবো, এটা একটু পরে ব্যাখ্যা পাবো হালকা পাতলা। আপাতত এটা জানো যে এখানে মূল বিন্দুগামী, কিন্তু একেবারে মূল বিন্দু থেকে পুরাটা সলিড যায় না, কিছু দূর যাওয়ার পরে সলিড হয়। ঠিক আছে? তার মানে আমাদের যদি বয়েলের গ্রাফ চিন্তা করো, বয়েলের সূত্রের গ্রাফ চিন্তা করো, এরকম গ্রাফ পাওয়া যেতে পারে। তুমি যদি পি ভার্সেস ভি নাও, এটা হবে, আর পি ভার্সেস 1/v নাও, এরকম একটা গ্রাফ গ্রাফ পাওয়া পসিবল। বোঝা গেছে? প্রথমটা হচ্ছে তোমার পি ভার্সেস ভি, এই গ্রাফ, আর সেকেন্ডটা হচ্ছে পি ভার্সেস 1/v গ্রাফ। দুইটাই কি বয়েলের সূত্রের জন্য অ্যাপ্লিকেবল। এখন তুমি যদি আরেকটা গ্রাফ চিন্তা করো, পি ভি ইকুয়াল টু কে, এইটার গ্রাফ যদি চিন্তা করো, হ্যাঁ, ধরো তুমি এরকম একটা গ্রাফ নিবা, ভি ভার্সেস পিভি, এরকম একটা গ্রাফ। এই গ্রাফটার চেহারা কিরকম হতে পারে? খেয়াল করো, তুমি আয়তন যদি বাড়াও, চাপও কি সেম ভাবে হয়তো বাড়বে বা কমবে। আয়তন বাড়ালে কি হবে? চাপ কমবে না? চাপ কমে কি হবে? আলটিমেটলি আয়তন আর চাপের গুণফলটা অলওয়েজ এই কে থাকার চেষ্টা করবে। তার মানে তুমি যখন আয়তন বাড়াবা,
চাপও কমবে, এন্ড কমে কি সেম ভ্যালুটাই থাকার চেষ্টা করতেছে। তো যেহেতু যদি সেম ভ্যালুটাই থাকার চেষ্টা করতেছে, আয়তন বাড়ানোর উপর পিভি এই ভ্যালুটার কোনো ইফেক্ট কিন্তু থাকতেছে না। তার মানে এরকম একটা গ্রাফ পাওয়া উচিত, যে সোজা একটা স্ট্রেট লাইন পাওয়া উচিত। এটা বুঝতেছো কেন স্ট্রেট লাইন হয়েছে একেবারে সোজা? হুম, কেন? আরে এটা তো ব্যাখ্যা করলাম বলে কেন। তুমি আয়তন যদি বাড়াও, এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে ইনিশিয়ালি চাপ চিন্তা করো ছিল 2 অ্যাটমসফিয়ার, আর আয়তন ছিল কত 20 মিটার কিউব। তো এই দুজনের গুণফল কত হবে? পি আর ভি দুইটার গুণফল কত হবে? 2 ইন্টু 20 মানে 40। ঠিক আছে, এখন তুমি ধরো আয়তনটা বাড়াই দিছো, বাড়াই করলে কি তুমি আয়তনটা তুমি হচ্ছে মনে করো হচ্ছে কত কত বানাবা? 25। হ্যাঁ 25 মিটার কিউব বানাইছো। তো চাপটাও এরকম ভাবে কমবে, কমে যাতে চাপ আর আয়তনের গুণফল আবার আগের মতনই 40ই থাকে। দ্যাট ইজ তুমি যদি হিসাব করো কত আসবে চাপ, 1.6 মিটার কিউব হয়ে যায়, সরি 1.6 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। দেখো আয়তনটা আগে 20 ছিল, তুমি আয়তন বাড়াই করলে কি 25 মিটার কিউব বানাই দিচ্ছ। এখন আয়তন বাড়াইলে অবশ্যই চাপ কমবে। তো চাপ এরকম ভাবে কমবে যাতে আগে আয়তন আর চাপের যে গুণফল ছিল 40, এখনো আয়তন আর চাপের গুণফল সেম 40ই থাকে। তো কিভাবে হইতে হবে তাহলে? 25 আর 1.6 এর গুণফল হচ্ছে তোমার 40। তার মানে তুমি যদি আয়তন 25 বানাও, চাপ হয়ে যাবে এখন 1.6, আগে ছিল 2 এখন হয়ে যাবে 1.6, মানে এই দুইটার গুণফল দেখো আবার 40 হয়ে যায়। তার মানে বয়েলের সূত্রে তুমি যে কোনো একটা যদি চেঞ্জ করো, অপরটাও এরকম ভাবে চেঞ্জ হয় যাতে দুইটার গুণফল সেম থাকে। বুঝছো কথা? তো এইখানে এর মিনিং কি, তুমি হচ্ছে এই পিভি ভার্সেস ভি নিচের মিনিং কি, তুমি এক্স অক্ষ বরাবর ভি নিছো, তার মানে এক্স অক্ষ বরাবর যদি ডান দিকে যাও আয়তন বাড়বে। এখন আয়তন বাড়লে কি হবে, যে চাপ এরকম হবে যাতে কমবে, যাতে পিভি এর ভ্যালু ইনিশিয়ালি যা ছিল, শুরুতে কই ছিল, শুরুতে তো এই জায়গায় ছিল পিভি এর ভ্যালু। তো যতই সামনের দিকে যাচ্ছ, ভি কে তুমি যতই সামনের দিকে নিচ্ছ, ভি এর ভ্যালু বাড়তেছে, মানে আয়তন বাড়তেছে। আয়তনটা বাড়লে কি হবে, চাপটাও কমবে। কমে কি হবে, যে ইনিশিয়ালি পিভি এর ভ্যালু যেইটুকু ছিল শেষও মোটামুটি সেম থাকবে। দ্যাট ইজ উপরের দিকে পিভি এর ভ্যালু আগে যা ছিল এখনো এই পয়েন্টে যদি নাও সেম পাবা, এই পয়েন্টে তুমি যদি নাও পিভি এর ভ্যালু সেম পাবা। এর মানে কি, তুমি আয়তন বাড়াও বা কমাও পিভি এর ভ্যালু সেম থাকতেছে। তার মানে পিভি এর গ্রাফটা কিরকম, একটা স্ট্রেট লাইন হওয়া উচিত, যে যে কোনো পয়েন্টে পিভি এর ভ্যালু সেম। এখানে যদি পিভি এর ভ্যালু মনে করো 40, এই পয়েন্টেও পিভি এর ভ্যালু কত হবে 40, এই পয়েন্টে কত 40 হবে। বুঝছো কথা? তার মানে যদি তুমি পিভি ভার্সেস ভি নাও, এই গ্রাফটা কিরকম, স্ট্রেট লাইন হবে, এরকম একটা স্ট্রেট লাইন হবে। আয়তন বাড়ানোর বা কমানোর উপর পিভি এর কোনো ইফেক্ট থাকবে না। সিমিলার তুমি যদি পিভি ভার্সেস পি নাও, এইটাও একটা স্ট্রেট লাইন। কারণ এখানে তুমি চাপ ধরো বাড়াচ্ছ, চাপ বাড়ালে আয়তন এরকম ভাবে কমবে যাতে পিভি এর ভ্যালু ইনিশিয়ালি যে জায়গায় ছিল শেষও সেই জায়গায় থাকে, সব জায়গায় যাতে পিভি এর ভ্যালু সেম থাকে। বুঝে গেছে? তার মানে এখানেও তোমার চাপটা বাড়াইলে বা কমাইলে আলটিমেটলি পিভি এর ভ্যালুটা চেঞ্জ হবে না, যার জন্য কি তুমি একটা স্ট্রেট লাইন, মানে হচ্ছে পিভি এর ভ্যালু এই সব জায়গায় সমান। বুঝছো কথা? শেষ করো তাইলে, খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করো। সবগুলা গ্রাফ আঁকো, এগুলা আঁকতে দেয় প্লাস হচ্ছে অনেক জায়গায় কোশ্চেন আসে এগুলা এগুলা। শেষ করো তাড়াতাড়ি।
আর এটা একই। আচ্ছা, এখন হচ্ছে তাহলে বয়েলের সূত্র থেকে কিছু একটা সিম্পল প্রবলেম সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এই প্রবলেমটা পড়ো। এখানে কি বলছো তোমার? তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ু সংনমিত প্রক্রিয়া সংনমিত করে এর আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। দ্যাট ইজ, মনে করো কোথাও কিছু পরিমাণ বায়ু ছিল, মনে করো এই একটা পাত্র, এখানে কিছু পরিমাণ বায়ু আছে, তো এটাকে তুমি কোনোভাবে আয়তন কমায় অর্ধেক আয়তন নিয়ে আসছো। দ্যাট ইজ, পরের অবস্থাটা এরকম, কোনোভাবে মনে করো তুমি আয়তন কমায় অর্ধেক আয়তনে নিয়ে আসছো, মানে গ্যাস গুলো এখন এই অর্ধেক আয়তনের মধ্যে আছে। ইনিশিয়ালি কি ছিল তোমার? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। স্বাভাবিক তাপমাত্রা চাপ মানে কি? 1 অ্যাটমসফিয়ার চাপ। স্বাভাবিক তাপমাত্রা কত বলো? বলো, হবে, বুঝিনি কি বললাম? ডাবল হবে, চাপ ডাবল হবে না? আরে চাপ, চাপ ডাবল হবে এটা পরের কথা, স্বাভাবিক তাপমাত্রা কত? ও 0°C মোটামুটি চিন্তা করতে হবে। স্বাভাবিক তাপমাত্রা, অ্যাকচুয়ালি স্বাভাবিক তাপমাত্রা এটা হচ্ছে পরম তাপমাত্রা, ভুল কথা। মানে স্বাভাবিক তাপমাত্রা তুমি বলতে পারো হচ্ছে 25°C, এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। যাই হোক, আমার তাপমাত্রা নিয়ে এত মাথা ব্যথা না, তুমি এটা যে কোনো কিছু অ্যাজিউম করতে পারো স্বাভাবিক। কথা হচ্ছে এইটা কি বয়েলের সূত্রের কোশ্চেন, কোশ্চেন নাকি কোশ্চেন না, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, তারপরে আমরা বয়েলের সূত্র দিয়ে আগাবো। এইটা বয়েলের সূত্র থেকে কোশ্চেন করা হয়েছে, এটা কিভাবে আমি বুঝবো? লেখা আছে বয়েলের সূত্র। হুম, বুঝিনি কি বললা? তোমার সাউন্ড আসেই না একদম, তুমি কি মানে? বললাম যে আপনার কথাটা বুঝিনি। আমি বলছি এই কোশ্চেনটা যে বয়েলের সূত্র দিয়ে আমরা সলভ করব, এটা বুঝছি কিভাবে আমরা, যে এটা বয়েলের সূত্রের কোশ্চেন, এখানে কি লেখা আছে বয়েলের সূত্র দিয়ে সলভ করো? যেহেতু না আয়তন অর্ধেক করা হয়েছে, আমরা না, বয়লের সূত্র এটা এটা দেখি এটা না না, এটা এটা ভুল কথা। মানে আয়তন তুমি অন্য অন্য জায়গায় যে কোনো সময় অর্ধেক করতে পারো, এটা বয়েলের সূত্র মানতে হবে কি হবে না তার সাথে রিলেটেড না, বুঝছো?
তাহলে আমাকে বলো এটা কিভাবে আমরা বুঝলাম যে এটা বয়েলের সূত্র দিয়ে করবো, হচ্ছে কোশ্চেনটা বয়েলের সূত্রে কিভাবে বুঝবো? বলো কিভাবে বুঝবো তাহলে এটা? বয়েলের সূত্রের কন্ডিশন কি আমাকে বলো, যে বয়েলের সূত্র মানার জন্য কোনো গ্যাসের কি থাকতে হবে, যে কোনো গ্যাসের ইনিশিয়াল যে তাপমাত্রা আর যে ভর, এই দুইটা কি কনস্ট্যান্ট থাকতে হবে। এখানে ভর বলতে মোল সংখ্যা বোঝাইছে। গ্যাসটা যে পাত্রে আছে বা যেই জায়গায় আছে সেই জায়গার তাপমাত্রা কি সবসময় সেম থাকতে হবে, আর গ্যাসের ভরটা কি সেম থাকতে হবে। তুমি এইখানে যেইটুকু গ্যাস নিছো, কিছুক্ষণ পরে এখান থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে দিলা, বা নতুন করে আরো কিছু গ্যাস অ্যাড করলাম, ওইটা হবে না। বোঝা গেছে? জোরে বলো, তোমার আওয়াজ আসেই না। জি স্যার, জি স্যার। তো এইখানে কোশ্চেনে কি কোথাও বোঝা যাচ্ছে যে তুমি তাপমাত্রা চেঞ্জ করছো? কারণ প্রথমে বলছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, এরপরে তো কোথাও এরকম কিছু মানে বলা নাই যে তুমি তাপমাত্রা চেঞ্জ করছো বা তুমি নতুন করে কিছু পরিমাণ ভর অ্যাড করছো। এটা কিন্তু কোশ্চেনে কোথাও বলা নেই। তার মানে হয়তো এটা বোঝা যাচ্ছে যে তাপমাত্রা আর মানে মোল সংখ্যা বা ভর, গ্যাসের তাপমাত্রা বা মোল সংখ্যা এই দুইটা কি কনস্ট্যান্ট চিন্তা করা যায়। বুঝা গেছে? হ্যালো? জি স্যার, জি স্যার। ওকে, তো তাপমাত্রা মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখন তুমি বলতে পারো যে এই জিনিসটা বয়লের সূত্র মেনে চলবে। তো ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি স্বাভাবিক চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটা সবসময় মনে রাখবা। 1 অ্যাটমসফিয়ার হচ্ছে স্বাভাবিক চাপ। এটা হচ্ছে এটিএম এককে বা অ্যাটমসফিয়ার এককে, তুমি এসআই এককে নিলে কত হবে? 101 325 প্যাসকেল, এটা মনে রাখবা। প্যাসকেলে যদি নাও স্বাভাবিক চাপ হচ্ছে এটা। তো ধরে নাও এটা হচ্ছে P1, আর V1 কে তুমি ভি ধরো। V2 তাহলে কি হবে বলো তো? শেষ আয়তন কত হবে বলো তো? আগের আয়তনের কত কত হবে? অর্ধেক। তার মানে কি, যদি আগের আয়তন আমি ভি ধরি তাহলে শেষ আয়তন কত হবে? V/2। আমার কাছে জিজ্ঞাসা করছে কি চূড়ান্ত চাপ কত, মানে কি P2 কত, এটা জিজ্ঞাসা করছে। মানে P2 ইকুয়াল টু হোয়াট? এখন যদি আমরা জানি এটা বয়েলের সূত্র, তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান কি P2 V2। ঠিক আছে? তাহলে এখন ভ্যালু গুলো বসাও। P1 এর ভ্যালু হচ্ছে এত, 101 325 প্যাসকেল। V1 কে আমরা ভি ধরছি, P2 জানি না, এটা বের করতে হবে। আর V2 হচ্ছে তোমার আগের আয়তনের অর্ধেক। ঠিক আছে? তাহলে কত হচ্ছে, তোমার দুই পাশ থেকে ভি ভি কাটা যায়, মানে P2 সমান কত? এই টুটা এই 101 325 এর সাথে গুণ হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে কি এটা দ্বিগুণ, এত প্যাসকেল, এটা দ্বিগুণ করলে কত হয়? এটা কি প্যাসকেলে আসবে, কারণ ইনিশিয়ালি প্যাসকেলে ছিল। 101 325 দুইতে গুণ দাও, এত প্যাসকেল আসবে 202650। এত প্যাসকেল হলে তোমার চূড়ান্ত চাপ, বা এটাই হবে তোমার এই প্রবলেমের অ্যান্সার। বুঝা গেছে প্রবলেমটা? শুরুতেই কোশ্চেন দেখলে যে কোনো সূত্র অ্যাপ্লাই করে বসবে না, আগে দেখতে হবে যে ওই কোশ্চেন যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছ ওইটাকে আসলে অ্যাপ্লাই করা এখানে যাবে কিনা। যে কোনো জিনিস এমনিই অ্যাপ্লাই করলে হবে না। ঠিক আছে? জি স্যার। শেষ করো তুলে তাড়াতাড়ি।
ওকে, তাহলে আজকে আর বেশি পড়াবো না, এখানেই থাকুক। নেক্সট দিন আমরা হচ্ছে বাকি পরের পড়া পড়বো, ঠিক আছে? এর মাঝে হচ্ছে তুমি তোমার অ্যাসাইনমেন্ট করতে থাকো, একটুর পরও পরে হচ্ছে শুরু করো। তারপরে হচ্ছে যে জায়গায় বাঁধবা আমি তোমাকে ওই জায়গায় হেল্প করবো না। ওকে, থাকো তাহলে আজকে। আল্লাহ হাফেজ।